আসসালামু আলাইকুম। আজ ১৬ই আগস্ট ২০২৬ রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি মাহির দাইয়ান। শুরুতে সংবাদ শিরোনাম। হাসিনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল ভারত। অনুকূল পরিবেশ না হলে ভারতে যাবেন না তারেক রহমান। ত্রিদেশীয় নিরাপত্তা জোটে যোগ দিতে পারে মিশর। এবার বিস্তারিত। ভারত সরকার নয়, বরং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতই নেবে। তবে এ নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে নিবিড় আলোচনা চলছে এবং বাংলাদেশের সর্বোচ্চ দাবির অবস্থান থেকে সরে এসে বিষয়টি সমাধানের পথ খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের শীর্ষ সরকারি কর্মকর্তারা। তবে বিশ্লেষকরা বলছেন, আদালতের ঘাড়ে বন্দুক রেখে শেখ হাসিনা ইস্যুতে ফায়দা হাসিল করতে চায় ভারতের বিজেপি সরকার। ভারতের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত রাজনৈতিক বা কূটনৈতিকভাবে নেওয়া হবে না। বিষয়টি শেষ পর্যন্ত আদালতেই নিষ্পত্তি হবে। বিচারিক প্রক্রিয়ায় বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অপরাধগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে গণ্য হয় কিনা সেটিও যাচাই করা হবে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ এরই মধ্যে ভারতের কাছে পাঠানো হয়েছে। ওই অনুরোধের সঙ্গে ২০১৩ সালের ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় সব আইনি নথিপত্রও সংযুক্ত করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এর আগে জানিয়েছিলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি প্রচলিত নিয়ম অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি নিয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলেও জানিয়েছিল মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। নয়াদিল্লির একটি অজ্ঞাত স্থানে থেকে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দলটির বর্তমান ও সাবেক সংসদ সদস্যদের দাবি। এদিকে শেখ হাসিনা নিজেই চলতি বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। গত ৫ আগস্ট এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দেশে ফেরার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি ডিসেম্বরকে বাংলাদেশের বিজয়ের মাস উল্লেখ করে ওই মাসে দেশে ফেরার কথা বলেন। বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় রয়েছে। ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে এই সাজা দেয়। এই রায়কে ভিত্তি করেই বাংলাদেশ তার প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। তবে আওয়ামী লীগের নেতারা মনে করছেন, ভারতে প্রত্যর্পণ সংক্রান্ত বিচারিক প্রক্রিয়া শুরু হলে ট্রাইব্যুনালের রায়কে বিভিন্ন আইনি যুক্তিতে চ্যালেঞ্জ করা হতে পারে। বিশেষ করে রায়টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়ে দেওয়া হয়েছিল। এই বিষয়টি আদালতে তোলা হতে পারে বলে তারা মনে করছেন। ২০১৩ সালের ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে বিচারিকভাবে সাজাপ্রাপ্ত বা অভিযুক্ত ব্যক্তিকে ফেরত দেওয়ার বিধান রয়েছে। তবে রাজনৈতিক চরিত্রের অপরাধ প্রত্যর্পণের আওতার বাইরে রাখা হলেও হত্যা, হামলা, আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও হত্যায় প্ররোচনা সহ কয়েকটি গুরুতর অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচনা না করার কথা বলা হয়েছে। ভারতের ১৯৬২ সালের প্রত্যর্পণ আইনেও এ বিষয়ে বিস্তারিত বিধান রয়েছে। কোনো প্রত্যর্পণ অনুরোধের পর ভারত সরকার প্রয়োজন মনে করলে একজন অনুসন্ধানী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারে। তিনি অভিযোগের পক্ষে প্রাথমিকভাবে যথেষ্ট প্রমাণ রয়েছে মনে করলে প্রত্যর্পণের সুপারিশ করতে পারেন। অন্যদিকে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত না হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে মুক্তি দেওয়ার বিধানও রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে বাংলাদেশ। ঢাকার চাওয়া মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফেরত এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের প্রত্যর্পণ করবে দেশটি। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সরকারের এই অবস্থান তুলে ধরেন। মুখপাত্র জানান, বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে একটি দ্বিপাক্ষিক সফরের সম্ভাবনা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন। তবে সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য মতবিনিময়ের ফলে এই প্রক্রিয়াটি বিঘ্নিত হয়েছে। যিনি মানবতা বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দোষী সাব্যস্ত হয়েছেন। শহীদুল করিম বলেন, আমরা এই বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা মনে করি যে এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন।
এই লক্ষ্যে আমরা ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছি শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণে যেন আমাদের অনুরোধে দ্রুত ব্যবস্থা নিতে পারেন। তিনি বলেন, আমাদের দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শহীদ ওসমান হাদির অভিযুক্ত খুনিদের বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। আমরা তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি। মুখপাত্র বলেন, আমরা পুনরায় বলছি যে আমরা সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে আমাদের প্রতিবেশী সহ অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ফার্স্ট নীতি অনুসরণ করে যাব। আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। সম্প্রতি শেখ হাসিনাকে দিল্লিতে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়াকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরে অবশ্য ঢাকা দিল্লির কূটনৈতিক তৎপরতায় প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর নিয়ে আলোচনা শুরু হয়। ইতিহাস। অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস রচনা করল বাংলাদেশ দল। 23 বছর পর সে দেশের টেস্ট খেলতে গিয়ে জয় পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ডারউইনের 9 উইকেটে হারিয়েছে অজিদের। এতে 2 ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছেন নাজমুল হোসেন শান্তরা। দারুণ বোলিংয়ে হাসান মাহমুদ ম্যাচ সেরা নির্বাচিত হলেও অন্যতম নায়ক মেহেদী হাসান মিরাজও প্রথম ইনিংসে নিচের দিকে ব্যাটারদের সঙ্গে জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিতে যান। তিনি নিজেও ব্যাট হাতে 50 করেন। এরপর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে একাই 5 উইকেট নেন। বিশেষ করে আজ চতুর্থ দিনের প্রথম সেশনে 3 উইকেট নিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান তিনি। ম্যাচ শেষে মিরাজ বলেন, এই জয়ে দেশের সবাই খুশি এবং এটি অত্যন্ত গর্বের মুহূর্ত। সবাই খুব উপভোগ করছে। অনেক দর্শক আসছে বাংলাদেশি। আপনাদের আসার জন্য এবং আমাদের সমর্থন করার জন্য অনেক ধন্যবাদ। অস্ট্রেলিয়ার সাবেক উইকেট রক্ষক, ব্যাটসম্যান ও এই সিরিজের ধারাভাষ্যকার অ্যাডাম গিলক্রিস্টের এক প্রশ্নের জবাবে বাংলাদেশি অলরাউন্ডার বলেন, এটি আমাদের জন্য একটি চমৎকার ও দারুণ মুহূর্ত। দীর্ঘ সময় পর আমরা এখানে এসেছি এবং একটি দল হিসেবে দুর্দান্ত পারফরমেন্স করেছি। যেভাবে আমরা খেলেছি এবং আমাদের নিবেদন সহ সবকিছুই নিখুঁত ছিল। অথচ এই সফরে যাওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা একটি মাত্র টেস্ট মাত্র 2.5 দিনে হারে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ায় গিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় ইনিংসে 54 রানে অল আউট হয়ে সমালোচিত হতে হয় সফরকারীদের। তবে ঘুরে দাঁড়ানোর বিশ্বাস ছিল বলে দাবি করেন মিরাজ। আমাদের বিশ্বাস আছে এবং প্রস্তুতি ম্যাচে হারের পরও আমাদের এরকম ভাবতে হয়েছে যে এটা আমাদের একটি দুর্দান্ত সুযোগ। দীর্ঘ সময় পর আমরা এখানে এসেছি। তারা খুব ভালো এবং তারা বিশ্বমানের দল। তাদের অনেক ভালো খেলোয়াড় আছে। আমাদের পরিকল্পনা ছিল যদি আমরা তাদের হারাতে পারি তবে তা আমাদের ক্রিকেটের জন্য দারুণ হবে। সেই বার্তা আমরা দিতে পেরেছি। সঙ্গে যোগ করেন, আমি মনে করি আমাদের একটি দল হিসেবে বিশ্বাস রাখতে হবে এবং আমরা কেবল এই পরিস্থিতিতে কিভাবে পারফর্ম করতে পারি তা নিয়ে আরো ভাবতে হবে। দর্শক, এবার জানাচ্ছি আন্তর্জাতিক প্রসঙ্গ। তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সম্প্রতি সই হওয়া ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে এবার মিশরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। আল জাজিরা আরাবিকের বিখ্যাত অনুষ্ঠান আল মুকাবালাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। মিশর ছাড়াও আরও একাধিক দেশের এই জোটে যুক্ত হওয়ার পথ খোলা রয়েছে বলে ইঙ্গিত দেন তুর্কি প্রেসিডেন্ট। 14 আগস্ট পবিত্র নগরী মক্কায় প্রেসিডেন্ট এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে এই ঐতিহাসিক চুক্তিটি সই হয়, যা আন্তর্জাতিক মহলে মক্কা চুক্তি নামে পরিচিতি পেয়েছে। এই চুক্তির মূল শর্ত হলো চুক্তিবদ্ধ 3 দেশের যে কোনো একটি যদি বাইরের কোনো শত্রু দ্বারা আক্রান্ত হয় তবে বাকি 2 দেশও তা নিজেদের ওপর হামলা হিসেবে গণ্য করবে এবং সবাই মিলে যৌথভাবে প্রতিরোধ গড়ে তুলবে। বিশ্লেষকেরা এই সমঝোতাকে ন্যাটোর বিখ্যাত আর্টিকেল 5 এর মতো শক্তিশালী সামরিক প্রতিরক্ষা পদক্ষেপ হিসেবে দেখছেন। তবে পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছেন, এই জোট নির্দিষ্ট কোনো দেশকে লক্ষ্য করে তৈরি করা হয়নি এবং এটিকে হুট করে ন্যাটোর বিকল্প হিসেবে দেখা ঠিক হবে না। সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এরদোয়ান স্পষ্ট জানান, আঞ্চলিক এই সংকটের সময়ে তুরস্ক তার প্রতিবেশীদের কখনোই একা ফেলে দেবে না।
বিশেষ করে গাজা প্রসঙ্গে তিনি বলেন, তুরস্ক কোনোভাবেই গাজাকে একা ছেড়ে দেবে না এবং ফিলিস্তিনিদের সহায়তায় আঙ্কারা সম্ভাব্য সব পদক্ষেপ নেবে। তিনি অভিযোগ করেন, হামাস সততার সঙ্গে শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি মেনে চললেও ইসরায়েল একতরফাভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। লেবাননের ওপর ইসরায়েলি হামলা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুরস্ক সফরের সময় তিনি এই যুদ্ধ থামানোর বিষয়ে সরাসরি আলোচনা করেছেন এবং যুদ্ধ বন্ধে মার্কিন প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখার আহ্বানও জানিয়েছেন। এছাড়া সিরিয়ার দীর্ঘদিনের অস্থিরতা দূর করতে খুব শিগগিরই দেশটি সফর করার কথা জানান এরদোয়ান। তিনি আশ্বাস দেন, সিরিয়ার কুর্দি জনগোষ্ঠীর শান্তি ও অধিকার রক্ষায় তুরস্ক সব ধরনের সহযোগিতা করবে। আন্তর্জাতিক বাণিজ্যিক রুটের বিষয়ে কথা বলতে গিয়ে এরদোয়ান জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ থাকায় কোনো পক্ষেরই লাভ হচ্ছে না, তাই এটি পুনরায় চালু করাই এখন আঙ্কারার প্রধান অগ্রাধিকার। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা কমাতে ও যুদ্ধবিরতি কার্যকরে কাতার যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, সাক্ষাৎকারে তারও ভূয়সী প্রশংসা করেন তুর্কি প্রধান। পাশাপাশি সুদান ও লিবিয়ার মতো বন্ধু প্রতিম দেশগুলোর পাশে তুরস্ক আগের মতোই দৃঢ়ভাবে থাকবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন। ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের অন্তর্ভুক্তির বিষয়ে এরদোয়ান বেশ কড়াসুরেই কথা বলেন। তিনি জানান, ইইউ হয়তো তুরস্ককে তাদের সদস্য করতে আগ্রহী নয়, তবে এটি নিয়ে তুরস্কের আর কোনো মাথা ব্যথা নেই। ইইউ এর সদস্য পদ এখন আঙ্কারার অগ্রাধিকারের তালিকায় পড়ে না এবং তুরস্ককে বাদ দিয়ে দিন শেষে ইউরোপই ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তিনি মন্তব্য করেন। সবশেষে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বহু প্রতীক্ষিত F-35 যুদ্ধবিমান পাওয়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন এরদোয়ান। রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার অপরাধে 2019 সালে তুরস্ককে F-35 প্রকল্প থেকে বাদ দিয়েছিল ওয়াশিংটন। তবে ট্রাম্পের সাম্প্রতিক আশ্বাস অনুযায়ী তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে আবারও এই অত্যাধুনিক যুদ্ধবিমান প্রকল্পে ফেরানোর প্রক্রিয়া শুরু হবে বলে আশা প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট। আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফেরার 5 বছর পূর্তি উপলক্ষে রাজধানী কাবুলে 15 আগস্ট উৎসবের আমেজ দেখা গেছে। দেশটির বিভিন্ন এলাকা থেকে আসা তালেবান সমর্থকেরা দেশাত্মবোধক গান, ঐতিহ্যবাহী আতান নৃত্য ও সেলফির মাধ্যমে দিনটি উদযাপন করেন। কাবুলের কেন্দ্রীয় এলাকায় যুক্তরাষ্ট্রের সাবেক দূতাবাসের কাছাকাছি কয়েকশো মানুষ জড়ো হন। 2021 সালে আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর ওই এলাকায় বিদেশি উপস্থিতির অবসান ঘটে। উদযাপনে অংশ নেওয়া অনেকে গাড়ি, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলে তালেবানের সাদা পতাকা নিয়ে রাস্তায় বের হন। উৎসবস্থলে ধর্মীয় ও দেশাত্মবোধক গান বাজানোর পাশাপাশি আতান নৃত্য পরিবেশন করা হয়। সামরিক হেলিকপ্টার আকাশে চক্কর দেয় এবং বিভিন্ন স্থানে আতশবাজির শব্দ শোনা যায়। কয়েকজন তালেবান সদস্যকে অস্ত্র কাঁধে নিয়ে জনতার মধ্যে হাঁটতে দেখা যায়। কেউ কেউ রকেট চালিত গ্রেনেড হাতে নৃত্যেও অংশ নেন। তালেবান সমর্থকদের এই উদযাপনে পুরুষ ও শিশুদের উপস্থিতি ছিল বেশি। তরুণদেরকেও সামরিক পোশাক পরে খেলনা বন্দুক হাতে উৎসবে যোগ দেয়। কয়েকটি গাড়িতে তালেবানের সাদা পতাকার পাশাপাশি তাদের 2 দশকের সশস্ত্র আন্দোলনের সময় ব্যবহৃত বিস্ফোরক তৈরির সরঞ্জামের প্রতীকী নমুনাও দেখা যায়। কাবুলের বাসিন্দা 21 বছর বয়সী আসিফ খান বারাকজাই তালেবানের শীর্ষ নেতা ও নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তালেবান ক্ষমতায় আসার পর তিনি আফগানিস্তানে শান্তি ও সুস্থির পরিবেশ অনুভব করছেন। কান্দাহারের 28 বছর বয়সী ব্যবসায়ী মোহাম্মদ দাউদ রহমানিও দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তালেবান সরকারের পক্ষ থেকে 15 আগস্টকে জাতীয় ছুটি হিসেবে পালন করা হয়। কাবুলের বিভিন্ন এলাকায় এ উপলক্ষে সমাবেশ ও অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজধানীর সাধারণ ব্যস্ততার তুলনায় সড়কগুলো কিছুটা ফাঁকা ছিল এবং বেশ কিছু দোকানপাট বন্ধ ছিল। তবে উৎসবের পাশাপাশি তালেবান শাসনের 5 বছর পূর্তি ঘিরে দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগও রয়েছে। বিশেষ করে নারী ও মেয়েদের শিক্ষা, কর্মসংস্থান ও জনজীবনে অংশগ্রহণের ওপর কঠোর বিধিনিষেধের কারণে তালেবান সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। জাতিসংঘ আফগান নারীদের অধিকার পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে গুরুতর সংকটগুলোর একটি হিসেবে উল্লেখ করেছে। 2021 সালের 15 আগস্ট মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহারের প্রক্রিয়ার মাধ্যমে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে দেশটি তালেবানের শাসনে রয়েছে। 5 বছর পর তালেবান কর্তৃপক্ষ নিরাপত্তা ও স্থিতিশীলতাকে তাদের বড় অর্জন হিসেবে তুলে ধরছে। অন্যদিকে আন্তর্জাতিক সংস্থাগুলো অর্থনৈতিক সংকট, মানবিক সহায়তার ঘাটতি এবং
নারী ও মেয়েদের অধিকার সংকোচন নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।